Hello everyone, Assalamu alaikum. This is me Trisha Hosan. Welcome back to my channel. তো আমাদের আজকের পর্বটা কি হতে চলেছে সেটা সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। তো আজকে আমি পড়ব আমাদের সেই উপন্যাসটি আমৃত্যু ভালোবাসি তোকে দ্বিতীয় পর্বের দ্বিতীয় খণ্ড, যেটাকে পর্বটা একটু বেশি বড় হয়ে যায় দেখে আমি দুইটা খণ্ডে বিভক্ত করছি। তো আজকে আমি এর 2 নম্বর খণ্ডটা পড়ব। তো বেশি কথা না বাড়াই মূল টপিকে চলে যাই। মাহমুদা বারান্দায় দাঁড়িয়ে জানলা দিয়ে কিছুক্ষণ ভাবিদের দেখলেন। কথা বলার তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও ভাইজানের ভয়ে কথা বলার সাহস করতে পারেননি। অভিমানের পাহাড় বুকে চেপে নিঃশব্দে অশ্রু মুছে চলে যেতে নিলেন। আকস্মাৎ ইকবাল খানের মুখোমুখি হলেন। অপ্রত্যাশিত ঘটনায় চোখাচোখিতে দুজনেই চমকে উঠলেন। মাহমুদা নিজের অজান্তেই স্নেহের কণ্ঠে ডেকে উঠলেন, ভাই। দ্রুত গতিতে হঠাৎ বেগ পড়ায় ইকবাল খানের নিঃশ্বাস ভারী হয়ে গিয়েছে। চোখে সীমাহীন বিস্ময় নিয়ে কপাল কুঁচকে তাকালেন। এত বছর পর বোনকে এক দেখায় চিনতে পারার কোনো সম্ভাবনা নেই, তবুও বুকের বাঁ পাশটা আকস্মিকভাবে কেঁপে উঠল। ভাইয়ের বাইরের হৈ হুল্লোড়ের শব্দ ডাকটা ঠিকমতো কর্ণপাত হয়নি বলে ইকবাল খান মৃদুস্বরে জানতে চাইলেন, কি বললেন? মাহমুদা সহসা কেঁপে উঠলেন। তানভীরের ফোনে ভাই ভাবিদের ছবি দেখেছেন তিনি, তাই এক দেখাতেই সবাইকে চিনতে পারলেও মুখ ফসকে ছোট ভাইকে ভাই বলে সম্বোধন করায় নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছেন। হতবুদ্ধিতার পরিচয় দিতে চান না বলে নিজেকে ধাতস্থ করে ঘুমটা টেনে দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে লাগলেন। প্রকৃতির কি অদ্ভুত নিয়ম! ভালোবাসায় গড়ে ওঠা সম্পর্কগুলো কখনো কখনো রাগ, জেদ আর অভিমানের সামনে হুমড়ি খেয়ে পড়ে। কত সহজে হারিয়ে যায় সব অধিকারবোধ। ইকবাল খান শঙ্কিত নেত্রে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। চোখ বুজে গভীর নিঃশ্বাস ছেড়ে নিচু গলায় আওড়ালেন, কে তিনি? ইকবাল খান চোখ খুলতে খুলতে মাহমুদা উঠান পেরিয়ে চলে গিয়েছে। কয়েক মুহূর্তের সাক্ষাতে ইকবাল খানের মস্তিষ্কে ভাটা পড়েছে। পিনপতন নিস্তব্ধতা কাটিয়ে ঘরে ঢুকলেন। সময়টা মধ্যাহ্ন আর বিকেলের মাঝামাঝি। প্রকৃতি শুদ্ধ হয়ে আছেন। পবন শূন্য। গাছের পাতাগুলোকে প্রস্তরের ন্যায় শক্ত মনে হচ্ছে। মাঠের পাশে রাস্তার পাশাপাশি দুটি জলপাই গাছ, অপক্ক জলপাই সুপক্ক হওয়ার পথে। 12 থেকে 14 বছরের এক ছেলে গাছে উঠেছে। মিম আর মেঘ গাছের নিচে দাঁড়িয়ে আছে। মাহমুদা খান দ্রুত হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ মেঘকে দেখেই থমকে দাঁড়ালেন। চুলের মাঝ বরাবর সিঁথি করা, দুপাশে বিনুনি করে পেছনে খোপা করেছে। তার উপর শিফনের ওড়না দিয়ে চুল ঢেকে রেখেছে। মুখের আকৃতি কিছুটা দীর্ঘাকার, দীঘল চোখে গাঢ় করে কাজল টানা, ঠোঁট যুগল গোলাপি রঙে রঞ্জিত। মেঘের মোহ মিশ্রিত মায়াবী রূপে মাহমুদা মুগ্ধ হয়ে চেয়ে আছেন। মেঘের মুখে যেন নিজের অল্প বয়স্ক ছাপ ভেসে উঠেছে। সোনালি আলোয় মেঘের আহ্লাদী মুখখানা দেখে অনুভূতি চেপে রাখতে পারলেন না। মাহমুদা দু হাতে মেঘের দু গালে হাত রেখে কপালে চুমু খেলেন। আকস্মিকতায় চমকালো মেঘ। মাহমুদা মেঘের মাথায় হাত বুলিয়ে মৌনতা ভেঙে জিজ্ঞাসা করলেন, কেমন আছিস মা? মেঘ কপালে ভাঁজ ফেলে কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল। ভদ্র মহিলার চোখে পানি দেখে মেঘের মনের ভেতরে প্রশ্নেরা দল বেঁধে ছোটাছুটি করছে। গতকাল থেকে এই অবধি অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাদের, কিন্তু এতটা যত্ন নিয়ে কেউ চুমু খায়নি। অস্থিরতায় বুক কাঁপছে, ভ্রু কুঁচকে আছে। নিরুত্তর মেঘ এবার অস্বস্তি কাটিয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনাকে ঠিক চিনতে পারিনি। এর মধ্যে মিমও চনমনে ভঙ্গিতে মেঘের পাশে দাঁড়ালো। লম্বায় মেঘের থেকে কিছুটা খাটো, গায়ের রংটাও মেঘের তুলনায় কিঞ্চিত চাপা, তবে দুজনের চোখের আকৃতি অবিকল এক, আর হাসি দেখলে মনে হবে দুজন যমজ বোন। মাহমুদা মিমের গালে মাথায় হাত বুলিয়ে কপালে মৃদু চুমু খেয়ে বললেন, দোয়া করি তোরা অনেক বড় হ। মেঘ মিম দুজনেই হতবিহ্বল। মাহমুদা চোখ মুছে চলে যাচ্ছেন। মেঘ আর মিম মুখ চাওয়াচাওয়ি করে সহসা পেছনে ঘুরে শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে আপনি? দুজনে স্পষ্ট চোখে মাহমুদার
পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করছে। মনের ভেতরে চলমান প্রশ্নগুলো উত্তর খোঁজার যুদ্ধে নেমেছে। যথাযথ উত্তর না পেলেই যে ধ্বংস করবে অন্তঃকরণ। মাহমুদা কান্নায় ভেজা চোখ ঝর্ণায় পড়ন্ত পানির বেগে আছড়ে পড়ছে বুকে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো হৃৎপিণ্ড কাঁপছে অবিরাম। মেঘের মন বলছে, বিষণ্ণতার কাতর ওই দু চোখে রহস্য লুকিয়ে আছে। মেঘ চোখ বন্ধ করে শুকনো মুখে ঢোক গিলে মিমের দিকে তাকিয়ে জানতে চাইল, তুই চিনিস তাকে? মিম ঝটপট উত্তর দিল, না, সকাল থেকে দেখিনি একবারও। আকস্মাৎ পুরুষালী গমগমে কণ্ঠ শোনা গেল, এখানে কি করছিস তোরা? সংবিত ফিরল দুজনের। পুনরায় ঘুরে দাঁড়ালো। কপালে কুচকে শটান দেহে দাঁড়িয়ে আছে তানভীর। পাঞ্জাবির হাতা ভাঁজ করায় মনোযোগী সে। মিম ছোট করে বলল, জলপাই খেতে এসেছিলাম। তানভীর অভিব্যক্তি অপরিবর্তিত। চোখ তুলে গাছের দিকে তাকালো। দৃষ্টিতে দৃঢ়তা এনে গাছে থাকা ছোট ছেলেটাকে ধমকের স্বরে শুধালো, জামিল না তুই? জি ভাই। গাছ থেকে নাম এক্ষুনি। মেঘের দু চোখে ব্যগ্রতা, মনে প্রচণ্ড দ্বিধা। মাহমুদা চলে যাচ্ছেন। মেঘ সেদিকে এক পলক তাকিয়ে পরপর ছটফটিয়ে ডেকে উঠল, ভাইয়া শোনো। কি? ওই ভদ্রমহিলাকে কি তুমি চেনো? কেন? তিনি আমাদের আদর করছিলেন আর কাঁদছিলেন। মনে হলো কিছু বলতে চাইছিলেন। জিজ্ঞাসা করলাম, কিন্তু কিছুই বললেন না। রহস্যময় নারী মনে হলো। এরই মধ্যে জামিল কতগুলো জলপাই হাতে গাছ থেকে লাফ দিয়েছে। ধপ করে মাটিতে বসতেই মিম মেঘ দুজনেই আঁতকে উঠল। তানভীর বিরক্তির স্বরে বলল, বাড়িতে যা। তুমি কোথায় যাচ্ছ? রহস্যময় নারীর সাথে দেখা করে আসি। আমরা যাব। জি না, তোরা সোজা বাড়ি যাবি। ঠিক আছে। বিকেলের শেষ ভাগ। রক্তিম সূর্য পশ্চিমের আকাশ রাঙিয়ে রেখেছে। মেঘেরা রোদ্দুর ঢেকে ছুটছে অজানা গন্তব্যে। কংক্রিটের শহর ক্লান্ত হলেও ক্লান্ত হয় না প্রকৃতি। সেকেন্ডে সেকেন্ডে যেন নবরূপে সেজে ওঠে। স্বপ্ন জগতের অসম্পূর্ণ স্বপ্নের সমাপ্তি টেনে আর মোড়া ভেঙে বিছানায় বসল মেঘ। পাশেই মিম বেঘোরে ঘুমাচ্ছে। বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে ঘর থেকে বেরিয়ে আত্মীয়দের ভিড় কমেছে অনেকক্ষণ হলো। আব্বু বড় আব্বুর দেখাও নেই। বারান্দার এক পাশে বসে মালিহা আকলিমারা গল্প করছেন। তাদের সাথে গল্প করার তেমন ইচ্ছে নেই মেঘের। মাথা ভর্তি আজেবাজে চিন্তা আর মনের খচখচানি ভুলতে একা একা ঘুরতে বেরিয়েছে। কয়েকটা বাড়ির পর ছোটখাটো একটা খাল। খালে তেমন পানি নেই। মেঘ সবুজ ঘাসে আবৃত খালের পাড়ে বসে আছে। দৃষ্টিতে উদাসীনতা, বুকের ভেতর হাহাকার। বিকেলে ঘুমালে মাঝে মধ্যেই এমনটা হয়। তখন মনে হয় সমগ্র বিশ্ব তছনছ করে ফেললেও মন ভালো হবে না। গ্রীষ্মের সন্ধ্যায় প্রস্ফুটিত জুঁই, ভোরের ফোটা গন্ধরাজ কিংবা মন মাতানো সৌন্দর্যের অধিকারী গোলাপের তীব্র সুবাসও কখনো কখনো মনকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়। অকারণেই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আবার অদৃশ্য এক মায়াবী স্বপ্নঘোর মাঝে মধ্যে মুহূর্তে মন ভালো করে দিয়ে যায়। অদ্ভুত এক অনুভূতি মন পিঞ্জরে সুখের আভাস ছড়ায়, হৃদয়ে প্রণয়ের মোহ জাগায়। গোধূলি বেলায় রৌদ্রময়ী আকাশ দেখে অজান্তেই বক্ষ স্পন্দন কম্পিত হয়। হৃদয়ের সবটুকু জুড়ে প্রবলভাবে কারো শূন্যতা অনুভব করে। এই শূন্যতার নাম নেই, রং নেই, আর কোনো রূপও নেই। শহরের বুকে সন্ধে নামলে নিয়ন বাতির হলদে আলোর ভিড়ে সেই শূন্যতা বিলীন হয়ে যায়। মেঘ আনমনে নিজেকে প্রশ্ন করল, কাকে মিস করি আমি, আর কেনই বা মিস করি? বর্ষণের অশ্রান্ত আকাশের মতো প্রশ্নগুলো উদ্ধস্ত প্রায়, যার উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। রহস্যময় জীবনের সামান্য একটা রহস্য মেঘ আজও উদ্ঘাটন করতে পারেনি। প্রায় সন্ধে হতে চলল, মেঘ এখনো বসে আছে। খালের ঘোলাটে পানিতে ছোট ছোট টোপা পানা স্বচ্ছন্দে ভেসে বেড়াচ্ছে। মেঘ আপন মনে নুড়ি ছুঁড়ছে পানিতে। অস্থির চিত্তের অস্থিরতা কিছুটা কেটেছে। প্রকৃতির মায়ায় মনের আকাশ মুগ্ধতায় ভরে উঠেছে। তানভীর হঠাৎই পেছন থেকে উঁচু গলায় শুধালো, বনু, এখানে কি করছিস?
তানভীর ফোন কানে ধরে মেঘের থেকে প্রায় 20 হাত দূরে দাঁড়িয়ে আছে। তানভীরের দু চোখে উদ্বেগের ছাপ। ঢোক গিলে ধীর কণ্ঠে কিছু বলে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ বসা থেকে উঠতে উঠতে বলল, বাড়িতে ভালো লাগছিল না, তাই এখানে এসেছিলাম। তানভীর এগিয়ে এসে রাগান্বিত কণ্ঠে বলল, এটা কি নিজের বাসা পেয়েছিস? তানভীর এলোমেলোভাবে নিঃশ্বাস নিচ্ছে, কপাল ঘামে চিকচিক করছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি হাঁপাচ্ছ কেন ভাইয়া? তুই আমাকে না বলে কেন এসেছিস? মেঘ ঠোঁট বেঁকিয়ে বলল, এখানে আসলেও তোমাকে বলে আসতে হবে? হ্যাঁ, বলে আসতে হবে, কারণ এখানে আমরা কাউকে চিনি না, আর এই জায়গা আমাদের জন্য নিরাপদও নয়। নিরাপদ না কেন? বিস্তারিত বলতে পারবো না, বাড়িতে চল। মেঘ আর চোখে তাকিয়ে মিটিমিটি হেসে আবারও প্রশ্ন করলো, তুমি কি ভেবেছিলে আমি হারিয়ে গিয়েছি? বাজে কথা বলবি না। তোমার দুশ্চিন্তা দেখে আমার খুব খুশি লাগছে। কেন? বারে, আমি এতদিন ভাবতাম তুমি আব্বু আর বড় আব্বুর ভয়ে আমাকে দেখে রাখো, কিন্তু আজ মনে হচ্ছে তুমি সত্যি সত্যি আমার জন্য দুশ্চিন্তা করো। তোমার দায়িত্ববোধ দেখে আমি অবাক। খুব ভালো লাগছে। বাসায় গিয়ে একটা চকলেট দিব তোমাকে। তানভীর মলিন হেসে বিড়বিড় করে বলল, তুই শুধু আমার দায়িত্ব না, তুই কারো মহামূল্যবান সম্পত্তি। যাকে অক্ষত রাখা আমার মুখ্য কর্তব্য। বিড়বিড় করে কি বলো? কিছু না। মেঘ ছোট করে ডাকলো, ভাইয়া বল, ওই ফুলগুলোর নাম কি? তানভীর স্পষ্ট চোখে তাকিয়ে বলল, টগর সম্ভবত। এনে দেবে আমাকে? দাঁড়া, নিয়ে আসি। বেশি করে এনো, মিমের জন্যও নিয়ে যাব। আচ্ছা। দুধ সাদা বর্ণের একগুচ্ছ টগর ফুল নিয়ে সন্ধ্যার মধ্যেই বাড়িতে এলো। আলী আহমদ খান ও মোজাম্মেল খান নামাজের জন্য বের হচ্ছিলেন। মেঘকে দেখে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, এই সন্ধ্যাবেলায় কোথায় গিয়েছিলে? খালের পাড়ে। মোজাম্মেল খান মেয়ের কথায় কিঞ্চিত রেগে গেলেন। ভারী কণ্ঠে বললেন, তোমাদের ওই দিকে যেতে নিষেধ করেছিলাম, তারপরেও কেন গেলে? কিছুটা পেছনে তানভীরকে দেখে আলী আহমদ খান জিজ্ঞাসা করলেন, তানভীর গিয়েছিল তোমার সাথে? জি বড় আব্বু। ঠিক আছে, ঘরে যাও। সন্ধ্যার পর কোথাও বের হওয়ার দরকার নেই। জি আচ্ছা। মেঘ ঘরে চলে গেল। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, নিজেদের মনে ভয় ছেলে মেয়েদের মনে কেন দিতে চাচ্ছিস? ওরা আনন্দ করতে এসেছে, তাই করুক। তাছাড়া ওদের বাড়ির মানুষ দাওয়াত রক্ষা করেছে, তার মানে তারাও হয়তো মন থেকে ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছে। আমরা মনে হয় সমাজের ভয়ে দাওয়াত রক্ষা করতে ছেলেদের পাঠিয়েছে। ওনাদের মনে কিছু না থাকলে 3 ভাইয়ের মধ্যে অন্তত পক্ষে একজন হলেও আসতো। আমরা আছি তো 2 দিন, দেখি এর মধ্যে দেখা সাক্ষাৎ হয় কিনা, তুমি যা ভালো মনে করবে। আত্মীয় স্বজনের প্রায় সবাই চলে গেলেও আলী আহমদ খানের দূর সম্পর্কের এক বোন আর ওনার মেয়ে বাড়িতেই থেকে গিয়েছে। মূলত মালিহা খানের জোড়াজুড়িতেই থেকেছেন। উনি আর ওনার মেয়ে বাহারি রকমের পিঠার আয়োজন করেছেন। মালিহা খান, হালিমা বেগম আর আকলিমা আরা ওনাদের সাহায্য করেছেন। মিম আর আদি বিছানায় বসে পা দুলাচ্ছে আর রস পাকান পিঠা খাচ্ছে। মেঘ ফুল হাতে রুমে ঢুকতেই আদি আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আপুই, কোথায় গিয়েছিলে তুমি? আমি আর আপি ঘুম থেকে উঠে সারা বাড়ি খুঁজেছি তোমাকে। ঘুরতে গিয়েছিলাম। দেখ কি সুন্দর ফুল নিয়ে এসেছি। মিম একটা ফুল হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, বাহ, কত সুন্দর ফুল, কোথায় পেয়েছো? ভাইয়া জঙ্গল থেকে এনে দিয়েছে। আকলিমা এক বাটি পিঠা টেবিলের উপর রেখে চাপা স্বরে বললেন, মেঘ, তোর আম্মু রুমে আসার আগে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পিঠা খেতে বস। আম্মু কি খুঁজছিল আমাকে? আকলিমা উত্তর না দিয়ে আবারও রান্নাঘরে চলে গিয়েছে। মিম বিড়বিড় করে বলল, মামনি খুঁজেনি, আবির ভাইয়া খুঁজেছিল। আবির ভাই। ফাইনালি বোনের মুখে অপ্রত্যাশিত কথা শুনে মেঘের কপালে ভাঁজ পড়ল। নাক মুখ কুঁচকে কণ্ঠে বিরক্তির রেশ টেনে জিজ্ঞাসা করলো, কি বললি? হিটলার আমাকে খুঁজছিল কেন? হিটলার? আজকের ভিডিওটাও সামথিং বড় হবে, বাট আজকে আমি এটা শেষ দিব। আমি ঘুমাচ্ছিলাম, বিস্তারিত শুনিনি। তানভীর ভাইয়া আর মামনি তোমাকে নিয়ে কথা বলতেছিলেন, তখন ফোনে আবির ভাইয়ার কণ্ঠ শুনেছি। তুমি কোথায় গিয়েছো সেটাই জিজ্ঞাসা করছিলেন। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এক ভাইয়ের যন্ত্রণায় বাঁচি না, তার উপর আরেকজন। দূর,
বেড়াতে এসেও শান্তি নেই। আম্মু এসে বকা না দিলেই হয়। মেঘ হাত মুখ ধুয়ে চুপিসারে অল্প কয়েকটা পিঠে খেয়ে তাড়াহুড়ো করে শুয়ে পড়েছে। অজানা এক শঙ্কায় মেঘের বুক কাঁপছে। শ্বাসরোধকর পরিস্থিতি। আবির নামক